স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100-এ আজ আপনারা শুনবেন অনির্বাণ ভট্টাচার্যের লেখা গল্প মাঝরাতের অতিথি। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখক অনির্বাণ ভট্টাচার্য, জন্ম কলকাতায়। বিভিন্ন বিষয়ে সাহিত্য চর্চা করে থাকলেও অলৌকিক ও রহস্য রোমাঞ্চ ঘরানার লেখাই ওর ব্যক্তিগত পছন্দের। উদ্ভিদ বিজ্ঞানের স্নাতক অনির্বাণ প্রথম জীবনে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। কলকাতা বইমেলা 2024-এ ই বুকলেস পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে তার অলৌকিক সংকলন সাতকাহন। এছাড়াও ফেসবুকের জনপ্রিয় ভৌতিক গল্পের গ্রুপে নিয়মিত তার লেখা প্রকাশিত হয়। আজ গল্প পাঠে রয়েছেন রূপ, অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল, সৌমিক, পার্থ, আকাশ, শিপ্রা এবং অনন্যা। গল্পের সূত্রধার অনন্যা, প্রচ্ছদ অলঙ্করণে আকাশ পিক্সেলেট, শব্দগ্রহণ অনন্যা, আবহ এবং সম্পাদনায় আর্য, পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প মাঝরাতের অতিথি। এই গরম চাই, চাই গরম, এই গরম চাই, চাই গরম, সমোসা, বড়া পাপড়ি, বলে। হরেক রকমের ফেরিওয়ালার হাঁকাহাঁকি চলছে স্টেশন জুড়ে। এই রাত্রের বেলায় এমন ছোট্ট স্টেশন চত্বরের ব্যস্ততা দেখে বেশ অবাকই হলাম। ট্রেন আসতে এখনো মিনিট 15 দেরি আছে। ইন্টারনেট বলছে তা একেবারে সঠিক সময় ঢুকবে। সাধারণত এই লাইনের সব ট্রেনই অল্প বিস্তর লেট করে, কাজেই নিজের ভাগ্য দেবতার কৃপাদৃষ্টির জন্য মনে মনে তাকে ধন্যবাদ জানালাম। কারণ এই রাতের বেলায় শীতের মধ্যে যদি খোলা স্টেশনে ট্রেনের অপেক্ষা করতে হতো তাহলে কেলেঙ্কারির শেষ থাকতো না। এ তো আর হাওড়া কি খড়গপুর নয় যে যাত্রীদের জন্য সুসজ্জিত ওয়েটিং লাউঞ্জ থাকবে। কনকনে হাওয়া আমার মাফলারের ফাঁক ফোকর দিয়ে ঢুকে যেন কানের গোড়ায় শীষ দিয়ে যাচ্ছে। সে আচমকা ছুটে আসা শীতল বাতাসে সোয়েটারের তলাতেও যে গায়ের লোম খাড়া হয়ে উঠেছে তা দিব্যি টের পাচ্ছিলাম। হাতে হাত ঘষতে ঘষতে এগিয়ে গেলাম চাওয়ালার কাছে। ওর ছোট্ট স্টোভের কাছে হাতটা এগিয়ে নিতেই আগুনের ওমে অন্তরাত্মা পুলকিত হয়ে উঠল। কিন্তু পরক্ষণেই মনে হলো বিষয়টা ভদ্রচিত হচ্ছে না। তাই ইচ্ছা না থাকতেও বললাম, ভাইয়া এক চায় দে না। দোকানি নিজের স্বর প্রক্ষেপণ না থামিয়েই আমার দিকে একটা কাগজের কাপে করে গরম ধুমায়িত চা বাড়িয়ে দিলেন। তার সেই এই গরম চায়ে শুনতে শুনতে এই কাগজের কাপের ভিতরে দেখলাম তামাটে রঙা দুধ চা টলটল করছে। চুমুক দিতেই সেই বহুবার ফোটানো চায়ের কষাটের স্বাদ জিভের স্বাদ কোরকগুলোয় আক্রমণ শানালো। একটা তিতকুটে ভাবে মুখটা ভরে গেলেও গরম তরলের স্পর্শে যে বেশ আরাম হলো তা বলাই বাহুল্য। কাজেই একটু উষ্ণতার খোঁজেই খেপে খেপে ছোট ছোট চুমুক দিতে থাকলাম ওতে। চায়ের উষ্ণতা নিতে নিতে দেখছিলাম দোকানিকে। বয়স আশা করি আমারই মতন হবে। মাথায় মাংকি টুপি আর ময়লা তেলচিটে সোয়েটার গায়ে। সেই সোয়েটার হয়তো কোনো এককালে লাল ছিল, কিন্তু বর্তমানে তা মেরুন আর জায়গায় জায়গায় খয়েরি হয়ে পড়েছে। ছোট্ট স্টোভের উপর কেটলি বসিয়ে ভদ্রলোক এই এত রাতেও নিজের সংসার প্রতিপালনের জন্য শীতের সঙ্গে লড়াই করছেন, চা বেচছেন। একটা ছোট্ট টিনের ঢাকনি আগন্তুক বাতাসের হাত থেকে স্টোভের প্রজ্বলিত শিখাটিকে রক্ষা করছে। সেটার অবস্থাও খানিক ওই সোয়েটারেরই মতন। একসময় ওর গায়েও বিখ্যাত ডালডা কোম্পানির বিজ্ঞাপন অঙ্কিত ছিল। এখন জায়গায় জায়গায় তার আভাস পাওয়া যায়, কিন্তু বাকিটা ঘষে গেছে, হয়তো শীতের সাথে লড়তে লড়তে কিংবা দরিদ্রতায়। জিজ্ঞেস করলাম, কিতনা হুয়া ভাইয়া? 6 रुपया बाबूजी। পকেট হাতড়ে 6 টাকার খুচরো ওর হাতে দিতেই
পিছন দিক থেকে স্টেশনের মাইকে গাড়ি আসার ঘোষণা শুনতে পেলাম। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 2214 आप साउथ सेंट्रल एक्सप्रेस 2 नंबर प्लेटफॉर्म पर आ रही है। योर अटेंशन प्लीज, 2210 आप साउथ सेंट्रल एक्सप्रेस इज कमिंग ऑन प्लेटफॉर्म नंबर 2। এই যাত্রায় নিজের সবেধন নীলমণি লাল ট্রলিটা নিয়ে এগিয়ে গেলাম। দেখতে দেখতে মিনিট খানেকের মধ্যে প্রবল শব্দ করে সেই দুরন্ত গতির ট্রেনটা নীলসাদা ইস্পাতের অজগরের মতন এসে হাজির হলো স্টেশনে। ট্রেন এসে দাঁড়ালে সাধারণত যেমন একটা হইচই হুলুস্থুল বেঁধে যায়, এক্ষেত্রে কিন্তু তেমন কিছুই হলো না। জনাচারেক লোক ট্রেন থেকে নামলো বটে, কিন্তু উঠলাম আমি একাই। আমার গন্তব্য গোয়া রাজ্যের মাডগাঁও স্টেশন। ট্রেন ঠিকঠাক চললে আগামীকাল 7টা সাড়ে 7টার মধ্যেই সেখানে পৌঁছে যাওয়ার কথা। রাজেন মানে আমাদের মাডগাঁও ব্রাঞ্চের ম্যানেজার আমাকে পিক আপ করতে আসবে বলেছে। কাজেই সেই সব নিয়ে আমি চিন্তিত নই, মানে ট্রেন থেকে নামতে পারলেই হলো। অবশ্য শীতের রাতে আরাম করে ঘুমিয়ে যাওয়ার জন্য ফার্স্ট এসির টিকিট কেটেছি, কাজে আশা করি তেমন সমস্যা হবে না। জনহীন করিডোর জুড়ে নীলচে নাইট ল্যাম্পের মতন আলো জ্বলছে। সেই আলোতেই টিকিট মিলিয়ে নিজের কূপের সামনে এসে দাঁড়ালাম। দরজা খুলে ঘরে ঢুকেই আলোটা জ্বালালাম। ইন্ডিয়ান রেলওয়ের এই ফার্স্ট এসির কামরাগুলো আমার দিব্যি লাগে। যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি শান্ত, লোকজনের চ্যাঁ ভ্যা সহ্য করার ঝামেলাই নেই। সুটকেসটা গুছিয়ে রেখে শোয়ার তোড়জোড় করছি, এমন সময় ট্রেনটা দুলে উঠল। হুইসেলের শব্দে বুঝতে পারলাম আমাদের এই শত চক্রযান নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বেশ খানিকক্ষণ এপাশ ওপাশ করলাম, কিন্তু কেন জানি না ঘুম আসছে না। আবার উঠে বসলাম নীলচে ফোমের বিছানায়। জানলার পর্দাটা ফেলা ছিল, সেটা সরিয়ে বাইরের দিকে তাকালাম। দূরে নিশ্চল গ্রাম ও শহরের রাতের স্ট্রিট ল্যাম্পগুলো এই দুরন্ত ট্রেনের গতির কাছে মাথা নত করে তাদের হলদে সাদা আলো নিয়ে হুশ করে পিছনে সরে যাচ্ছে। ভেবেছিলাম এসি কামরার নির্জনতায় বেশ আরাম করে ঘুমিয়ে রাত কাবার করব, কিন্তু এখন কোনো অজানা কারণে ঘুম না আসায় এই নির্জনতাই যেন গলা টিপে ধরেছে। নিস্তব্ধ নিঃসঙ্গতা যেন শ্বাসরোধ করছে। হাঁপিয়ে উঠে বেরিয়ে এলাম করিডোরে, আর তৎক্ষণাৎ মনের অস্থিরতা শান্ত হয়ে গেল। এই তো একজন দাঁড়িয়ে আছে। নীলচে আলো মেখে করিডোরের এক প্রান্তে দাঁড়িয়ে আছেন এক চাদর মুড়ি দেওয়া ভদ্রলোক। ওকে দেখে মনে মনে খানিক নিশ্চিত হলাম, যাক এতক্ষণে একজনকে তো অন্তত পাওয়া গেল। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম লোকটার দিকে। কাছে গিয়ে গলা খাঁকিয়ে বললাম, আজ ঠান্ডি কুছ জ্যাদা হ্যায় না? ভদ্রলোক এমন ভাবে উত্তর দিলেন যেন তিনি আগে থেকেই আমার উপস্থিতি টের পেয়েছিলেন। হ্যাঁ, হাড়ে হাড়ে কাঁপ ধরছিল একটু আগে পর্যন্ত, তবে এখন আরে আরে আপনি বাঙালি! দেখেছেন কাণ্ড! আমি তো ভাবলাম, মানে যাই হোক, এত রাতে একজন বাঙালি সহযাত্রী পেয়ে বেশ ভালোই লাগলো। তা মশাই, আপনি এখনো ঘুমাননি? আমার প্রশ্নের জবাব না দিয়েই ভদ্রলোক বললেন, সে তো আপনিও ঘুমননি। হ্যাঁ, কিছুতেই ঘুম আসছে না জানেন। অফিসের একটা কাজে মাডগাঁও যাচ্ছি, ভেবেছিলাম রাতের ট্রেন, ঘুম হবে ভালো, কিন্তু কেন জানি না কিছুতেই। হ্যাঁ, ওরকম হয়। আমরা যা চাই কোনো সময় যেন আমরা ঠিক তা পেতে পেতেও পাই না। এই যেমন ধরুন, আপনি ভেবেছিলেন ঘুমিয়ে যাবেন, কিন্তু ঘুমানোর সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আপনার ঘুম এলো না। আর আমি ভেবেছিলাম আগামীকাল একজন প্রডিউসারকে আমার স্ক্রিপ্ট শোনাবো, কিন্তু সব রেডি থাকা সত্ত্বেও আর সেটা শোনানো হবে না। আপনি বুঝি সিনেমা বানান?
না, ঠিক তা নয়। তবে এই যে চিত্রনাট্যের কথা বললেন? আসলে আমি সিনেমা বানাতে চাই, কিন্তু প্রডিউসার পাচ্ছিলাম না বলে এখনো একটাও বানিয়ে ওঠা হয়নি। বুঝলাম, স্ট্রাগলিং শিল্পী। ভদ্রলোকের মুখটা এই আলো আধারিতে ঠিক বোঝা না গেলেও গলা শুনে বেশ বয়সী মনে হচ্ছে। এত বয়সেও নিজের মনের মতন একটা কাজ করতে পারেনি বলেই হয়তো ওর একটা হতাশা জন্মেছে। অন্তত ওর কথার ধরন দেখে তাই মনে হচ্ছে। তাই আর খোঁচালাম না, প্রসঙ্গটা পাল্টে বললাম, তা আপনি শোবেন না? না, একটা কাজ হতে হতেও হলো না, তাই মনটা এলোমেলো হয়ে আছে। তাহলে চলুন না, আমরা কামরায় বসে একটু গল্প করি। আর কতক্ষণ এভাবে একা একা করিডোরে দাঁড়িয়ে থাকবেন? চলুন চলুন, আমার কামরায় চলুন। এত রাতে আপনার কামরায়? ভদ্রলোক ইতস্তত করছেন দেখে বললাম, আরে চলুন চলুন, এই বিদেশ বিভুঁইয়ে দুজন বাঙালি একসঙ্গে মুসাফিরি করছি, ঘটনাচক্রে দুজনেরই ঘুম আসছে না। একটু আড্ডা মারলে হয়তো একঘেয়েমিটা কেটে যাবে। আর তাছাড়া একটু কথাবার্তা বললে আপনার মনটাও হালকা হবে। চলুন চলুন, আমার সাথে চলুন আপনি। তাকে এক প্রকার জোর করেই রাজি করিয়ে আমার কূপে নিয়ে এলাম। ভিতরে ঢুকেই ভদ্রলোক জানলার বিপরীতে অন্ধকার কোণায় ধূপ করে বসে পড়লেন। আমি জানলার কাছে এগিয়ে গিয়ে আলোটা জ্বালাতে যাচ্ছিলাম, কিন্তু উনি নিষেধ করলেন। বললেন, আলোটা জ্বালার কি খুব প্রয়োজন আছে? রাতের বেলায় এই অন্ধকারটা তবু মনটাকে শান্ত রাখছে। আলো জ্বাললেই দিন দুনিয়ার যত হতাশা সব যেন ঝাঁপিয়ে পড়ে চারপাশ থেকে। তার থেকে এই বেশ, ভূতের মতো আঁধারে সেঁধিয়ে থাকি বড়। ভূতের মতো? ভালো বলেছেন, কিন্তু ঠিক আছে, আপনি যখন আপত্তি করছেন তখন থাক। আমরা কনসা হিসেব নিকেশ করবো যে আলো দরকার। তাছাড়া হাত পা খেলানোর জন্য যেটুকু আলোর প্রয়োজন তাই নীলচে নাইট ল্যাম্পেই মিটে যাচ্ছে। ভদ্রলোক কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইলেন। আমি আবার কথা পাড়লাম, ওহো দেখেছেন, এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি, এদিকে আপনার নামটাই জানা হয়নি। আমি সুজয় ব্যানার্জি, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সফটওয়্যার ডিপার্টমেন্টে আছি। বলেই করমর্দনের জন্য নিজের হাতটা ওর দিকে বাড়িয়ে দিলাম। ভদ্রলোক কিন্তু হ্যান্ডশেক করলেন না, চাদরটা একটু ঠিক করে নিয়ে দুই হাত জড়ো করে বললেন, আমি যামিনী দাস। জীবনের প্রথম থেকে চাকরি বাকরি করতাম বটে, কিন্তু দীর্ঘদিন সে পাঠ চুকিয়ে দিয়েছি। আপাতত ফ্রিল্যান্স ডিরেকশন দিই, ওই বিজ্ঞাপনী, টিভি কমার্শিয়াল, এইসব আর কি। আবার কিছুক্ষণ দুজনেই চুপ করে রইলাম। বুঝতে অসুবিধা হলো না যে লোকটা ঠিক মিশুকে নয়। এর সাথে কথোপকথন চালিয়ে নিয়ে যেতে হলে আমাকেই উদ্যোগ নিতে হবে। গলা খাকারি দিয়ে বললাম, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলুন। আপনি তো সিনেমা বানাতে চান, চাকরি ছেড়েছেন বলছেন অনেক দিন হলো, তা এতদিন কিছু বানাননি কেন? প্রডিউসার পাননি? হ্যাঁ, পেয়েছি, কিন্তু কথা বেশি দূরে গইনি। এবার কিচ্ছু না বলে চুপ করে রইলাম। কয়েক সেকেন্ড পরে উনি নিজে থেকেই বলতে আরম্ভ করলেন, আসলে দাদা, এই ইন্ডাস্ট্রিতে মানুষজনের অদ্ভুত সব আবদার, জানেন, সেই আবদার মেটাতে না পারলেই। আচ্ছা, আপনি কি ধরনের সিনেমা বানাতে চান? একেবারে হার্ড কোর হরর স্টোরি। থ্রিলার টিলার বহু হয়েছে বলিউডে, কিন্তু ভালো ভূতের গল্প নিয়ে ম্যাচিওর সিনেমা বহুদিন হয়নি। তো আটকাচ্ছে কোথায়? না মানে, আমি ঠিক ওসব ভূত টুত নিয়ে সিনেমা পছন্দ করি না, তবু জানতে ইচ্ছা করছে যে আপনাকে বেগটা আসলে কোথায় পেতে হচ্ছে। আসলে এই লাইনের সাথে তো দূর দূরান্ততেও কোনো সম্পর্ক নেই, তাই অবশ্য আপনার যদি বলতে আপত্তি থাকে তাহলে থাক। আরে মশাই, আপত্তির কি আছে? প্রডিউসারের দাবি ভূতের সিনেমায় অন্তত 3টে গান আর হিরো হিরোইনের গোটা 5 প্রেমের দৃশ্য দেখাতে হবে। এবারে আপনিই বলুন, এটা কেমন ধরনের আবদার? না, ওটা নিশ্চয়ই পাবলিক খায়, তাই প্রডিউসার হয়তো নিজের ইনভেস্টমেন্টের সিকিউরিটির কথা ভেবেই। ওসব কিছু না মশাই,
আসল কথা হলো ফেথ। কোনো বিষয়ে বিশ্বাস না থাকলে তার ভ্যালু বোঝা সম্ভব নয়। যেমন আপনি যদি ঈশ্বরে বিশ্বাস করেন, তবে আপনি তাকে ভক্তি ভরে প্রণাম করবেন, আর যদি না করেন তবে সেই বিগ্রহে পা লাগলেও আপনার কিছুই যাবে আসবে না। তা ওরা কি ভূতে বিশ্বাস করেন না? আপনি করেন? কোনোদিন ভেবে দেখিনি জানেন। তবে বিশ্বাস না করলেও অ্যাটলিস্ট অবিশ্বাস করি না। হ্যাঁ আর নার মাঝে কোনো মিডল বার্থ থাকে না মশাই। হয় আপনি বিশ্বাস করেন অথবা করেন না, তবে করবেন। আপনি গল্প করবেন বলছিলেন না? শুনুন, তবে আপনাকে একটা গল্প বলি, আমার জীবনের গল্প। এই গল্প শুনলে আপনি প্রেতাত্মায় বিশ্বাস করতে বাধ্য হবেন। বেশ, তো বলুন না। গল্পের থেকে ভালো টাইম পাস আর কি হতে পারে? তাছাড়া সবে তো 12:30। রত্নগিরি আসতে এখনো 3 ঘন্টা বাকি। ততক্ষণ আপনার গল্পটাই না হয় শোনা যাক। আর কে বলতে পারে, হয়তো আপনার কথাই খাটলো। আমি হয়তো এই গল্প শুনেই আপনার ওই ভূতে বিশ্বাস করতে শুরু করলাম। তখন আমি বেশ ছোট, বুঝলেন, ওই স্কুলে টুলে পড়ি। বয়স আন্দাজ 8 কি বড় জোর 10 হবে। বাবা ছিলেন রেলের স্টাফ, চিত্তরঞ্জনে পোস্টিং। রেল কোয়ার্টারের ছোট্ট 2 কামরার ঘরে থাকতাম। একটায় বাবা মা আর একটায় আমি। শান্ত স্নিগ্ধ মফস্বলের জীবন মশাই। সকালে জানলার বাইরে চড়াই তিতিরের ডাকে ঘুম ভাঙত। উঠেই শুনতে পেতাম বাবা রেডিওতে খবর শুনতে শুনতে অফিসের কালো শু পালিশ করছেন কি উর্দি ইস্ত্রি করছেন। উঠেই হাত মুখ ধুয়ে গরম দুধে বিস্কুট ভিজিয়ে খেতাম। তারপর খানিকক্ষণ বাংলা বই বা ইতিহাসের পড়া মুখস্থ করে স্নান সেরে 2টো গরম ভাত মুখে দিয়ে সুধীন্দ্রনাথ বুনিয়াদী বিদ্যালয়ে চলে যেতাম একবেলার নামে। বাবাও নিজের মতো গুছিয়ে নিয়ে অফিসে বেরিয়ে যেতেন। মা একা যক্ষী হয়ে পড়ে থাকতেন বাড়ি আগলে। স্কুলে বেশ কিছু বাঁদরামি আর সামান্য পড়াশোনা করে ফিরে আসতাম আবার নিজের ডেরায়। কাঁধের ব্যাগ নামিয়ে রেখে কোনো রকমে হাত মুখ টুক ধুয়ে ছুটতাম খেলার মাঠে, আর সেইখানেই সেই মারাত্মক ঘটনাটি ঘটে, যা ভাবলে আজও আমার সারা গা শিউরে ওঠে। তবে সেটাই প্রথম নয়, এর আগেও বিষয়টা বেশ কয়েকবার ঘটেছিল, তাই বিশেষ পাত্তা দিইনি প্রথমে। কিন্তু সেবার কথা বলতে বলতে চুপ করে গেলেন যামিনী বাবু। আমি কোনো কথা না বলে চুপচাপ শুনছিলাম। কিছুক্ষণ বিরতি নিয়ে ভদ্রলোক আবার তার গল্প আরম্ভ করলেন। আসল ঘটনায় পরে আসছি, আগে শুরুর দিকের ঘটনাগুলো বলি, তাহলে আপনার পুরো বিষয়টা বুঝতে সুবিধা হবে। আমাদের এই শান্ত একঘেয়ে আর ম্যাড়ম্যাড়ে জীবনেরও কিন্তু একটা বিরতি ছিল। সিনেমার মাঝে যেমন বিরতিতে দর্শকরা বাইরে বেরিয়ে পপকর্ন আর সামোসা নিয়ে ফিরে আসে, নতুন উদ্যমে পরের অংশটুকু দেখে, এখানেও তেমনই একটা ইন্টারভাল ছিল। আর সেটা হতো গরমের ছুটিতে। গরমের ছুটিতে আমি, মা আর বাবা যেতাম ফলতা। দক্ষিণ 24 পরগনার ওই শেষ প্রান্তে ছিল আমার দাদুর বাড়ি। আমার মা তার বাবা মার একমাত্র সন্তান ছিলেন, কাজেই একমাত্র মেয়ের একমাত্র সন্তান হিসেবে দাদু দিদার কাছে খাতির যত্ন একটু বেশি জুটত। কথায় বলে, মামা বাড়ি ভারী মজা, ক্ষীর দুধ খাই। কিন্তু আমার মামা না থাকলেও দাদু দিদা সেই ক্ষীর দুধের অভাব রাখেননি কখনো। গরমের ছুটি পড়লেই তল্পিতল্পা গুটিয়ে রওনা দিতাম ফলতার উদ্দেশ্যে। আমার আনন্দ তো ছিলই, কিন্তু এ বিষয়ে মায়ের আনন্দ ছিল চোখে পড়ার মতো। নিজের ঘর কন্যার দায় দায়িত্ব শিখেই তুলে কটা দিন একেবারে নির্যশ ছাড়া হাত পা হওয়া। সকালে উঠেই আমাকে ডাকা, বাবার চায়ের জোগাড় করা, রান্না চাপানো, বাসি জামা কাপড় কাচা এবং এমন আরো কয়েকশো কাজের ফিরিস্তি থেকে কয়েক হপ্তার রেহাই। একজন মাই বোধহয় বুঝবেন এর মর্ম। কাজেই এই কদিন মার বয়স যেন হঠাৎ কমে যেত। তিনি হয়ে উঠতেন এক চঞ্চলা কিশোরী,
কত হাসি, কত গল্প, গুনগুন করে কত পুরনো দিনের গান শুনতে পেতাম সে সময় মায়ের মুখে। অন্য সময় মানে আমাদের চিত্তরঞ্জনের বাড়িতে সেই কিশোরী যেন কোনো গাম্ভীর্যের আড়ালে আত্মগোপন করে থাকত। বাবা এই নিয়ে মার সাথে মশকরা করতেন, বলতেন, বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে দেখি তোমার বয়স কমে যায়। তা বলছি, এই চিত্তরঞ্জনের কাজ কারবার গুটিয়ে ফলতাতেই এক ফালি জমি দেখবো নাকি? আর কিছু না হোক, অন্তত তোমার এই হাসি খুশি মুখখানা সারাদিন দেখতে পাবো। আমরা সেখানে 2 সপ্তাহ মতন থাকতাম, কিন্তু বাবার অতদিন থাকা হতো না। উনি একটানা অতদিনের ছুটি পেতেন না। ফলে আমাদের সেখানে রেখে দিন তিনেকের মধ্যেই আবার চিত্তরঞ্জনে ফিরে যেতেন তিনি। তা সেবার হলো কি, প্রতিবারের মতো আমি, মা আর বাবা ফলতা গেছি। দাদু বেশ খাতির যত্ন করছেন। বাবা তার একমাত্র জামাই, তাও বছরে মাত্র একটি বার শ্বশুর বাড়ি যান, কাজেই খাতিরের মাত্রা কিঞ্চিত বেশি। এমনকি যে কদিন উনি থাকতেন সে কদিন আমার বা মায়ের থেকে ওর যত্নটাই বেশি হতো। খাবার পাতে মাছের বড় মুড়ো কিংবা মাংসের সবচেয়ে বড় টুকরোগুলো অথবা গাছের সবচেয়ে বড় আম, পেয়ারা এগুলো সে কদিন বাবার জন্যই বরাদ্দ থাকত। সেবারও তার অন্যথা হলো না, কিন্তু কোথায় যেন একটা তাল কাটছিল। শুরু থেকেই কেমন যেন একটা ছন্দ পতনের গন্ধ পাচ্ছিলাম। সব ঠিক থাকলেও যেন কিছু একটা গরমিল আমার ওই ছোট্ট মনের মধ্যে উঁকি ঝুঁকি দিচ্ছিল। অত হাসাহাসির মধ্যেও বাবা, মা কিংবা দাদুকে কেমন যেন চিন্তিত দেখাতো, তবে আমার সামনে কেউই কিছু প্রকাশ করত না। বাবা যেদিন চিত্তরঞ্জন ফিরে যাবেন তার আগের রাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। মশারির এক পাশে আমি আর এক পাশে বাবা, মাঝখানে মা শুয়ে। আমি ঘুমোচ্ছিলাম মা বাবার দিকে পিছন করে। হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই শুনলাম বাবা মা যেন কি একটা নিয়ে খুব চাপা অথচ চিন্তিত স্বরে কথা বলছেন। মনে হলো তবে কি ওরা সেই না মেলা তালের কথাই আলোচনা করছেন, যেটা আমার সামনে করা যায় না। আর তাই বোধহয় আমি ঘুমিয়ে পড়ার পর রাতের আধারে ফিসফিসিয়ে নড়াচড়া করলাম না। আমি মটকা মেরে কানটা খাড়া রেখে ঘুমের অভিনয় চালিয়ে গেলাম। শুনলাম মা বলছেন, কি গো, কি বুঝছো? কলকাতায় নিয়ে গিয়ে বড় কোনো ডাক্তার দেখালে সারবে না? বাবা প্রত্যুত্তরে একটু গম্ভীর গলায় জবাব দিলেন, সে তো দেখতেই পারি রমা, তবে বিশেষ লাভ হবে বলে মনে হয় না। কেন? এখন তো শুনেছি চিকিৎসা ব্যবস্থা কত উন্নত হয়েছে, কত লোকের কত বড় বড় ব্যাধিও নিরাময় হয়ে যায়, তবে লাভ হবে না বলছো কেন? রমা, 2nd স্টেজ ক্যান্সার। আগে দেখালে তাও না হয়, কিন্তু এখন। মায়ের গলা কেঁপে গেল, বোধহয় 2 ফোঁটা চোখের জলও বেরিয়ে এলো। তিনি কাঁপা গলায় বললেন, তাহলে বিনা চিকিৎসায়? বিনা চিকিৎসায়? এমন করে কেন বলছো বলো তো? ডাক্তার তো দেখানো হয়েছে, ওষুধপত্রও চলছে। ডাক্তাররাই তো বলেছে যে হাসপাতালে রেখে আর বিশেষ লাভ নেই, যতদিন আছেন ততদিন বাড়িতেই। বাবা মাকে শান্ত করার চেষ্টা করলেন। আমি তখন নেহাত ছোট হলেও ক্যান্সার কি বস্তু সেটুকু বুঝে গেছি। স্কুলের বিজ্ঞান বইতে ইতিমধ্যেই পড়া হয়ে গেছে যে এই রোগে নাকি মানুষ বেশি দিন বাঁচে না। কিন্তু ওই অন্ধকারে মশারির ভিতরে শুয়ে শুয়ে কিছুতেই বুঝতে পারছিলাম না যে সেটা কার হয়েছে, দাদুর নাকি দিদার নাকি অন্য কারো। আর বাবা কেন বললেন ওই কথাটা, যতদিন বাঁচবেন ততদিন বাড়িতেই? এই কথাটার মানে কি? মা বোধহয় আন্দাজ করতে পেরেছিলেন যে আমি জেগে উঠেছি। বোধহয় আমি দুশ্চিন্তায় উসখুস করে উঠেছিলাম। তাই তড়িঘড়ি নিজেকে যত দূর সম্ভব সামলে নিয়ে মা বললেন, বাবাই, এই বাবাই, হিসু পেয়েছে নাকি? চ চ বাথরুমে চ। ঘুম ততক্ষণে অজানা আশঙ্কায় চটকে গেছে।
তবুও যাতে মা বাবা কিছু বুঝতে না পারেন এমনভাবে অভিনয় চালিয়ে গেলাম। মা উঠোন পেরিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে গেলেন বাড়ির বাইরে একটা ছোট্ট টালির ছাউনি দেওয়া বাথরুমে। ও বাড়িতে স্নান, পায়খানা, বাথরুম সবই সেখানেই করতে হতো। দরজা খুলেই হিসু করছি, আর মা পিছনে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। মনের মধ্যে তখন নানান প্রশ্নের ঢেউ উঠেছে, কিন্তু তার একটার উত্তরও আমার জানা নেই। চুপচাপ কর্মটি সেরে মায়ের সাথে উঠোন পেরিয়ে আবার মূল বাড়ির বারান্দায় ফিরে এসেছি। হঠাৎ দেখি বারান্দার এক প্রান্তে দাদু ভূতের মতো অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে। কয়েক মুহূর্তের জন্য চমকে উঠেছিলাম, কিন্তু পরক্ষণেই মায়ের গলার স্বরে ঘোর কাটল। বাবা, ও বাবা, তুমি এত রাতে অন্ধকারের মধ্যে এমন ভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, ঘরে যাও। হ্যারিকেনের হলদে আলোয় দাদুর চোখে স্পষ্ট দেখেছিলাম দুফোঁটা জল চিকচিক করছে। মনটা অজানা আশঙ্কায় ছ্যাঁত করে উঠেছিল। ভেবেছিলাম, তবে কি দাদুই আর কিছুদিনের মাত্র অতিথি? আমার ছোট্ট মন অতটা চাপ নিতে পারেনি। জানি না কেন হঠাৎ করে ভ্যাঁ করে কেঁদে উঠেছিলাম, আর তাই দেখে মা আর দাদু দুজনেই ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। দাদু হাতের পিঠে চোখ মুছে আমাকে কোলে তুলে নিলেন, গাল দুটো টিপে দিয়ে বললেন, কি হয়েছে বাঘ বুড়ো? দাদু আমায় ওই নামেই ডাকতেন। উনি নিজের মেয়েকে ছদ্ম রাগ দেখিয়ে বললেন, সত্যি রমা, তুই না ভারী পাজ। আমার দাদু ভাইটাকে এত রাতে এভাবে দাঁড় করিয়ে রেখেছিস, ওর বুঝি ঘুম পায় না? আমি কি করব? ওই তো দেখি শুয়ে শুয়ে উসখুস করছে, তাই তো বাথরুম করাতে নিয়ে এলাম। আচ্ছা আচ্ছা, আর কাঁদতে হবে না, চ শুবি চ। কিন্তু আমার কান্না তখন থামার কোনো চিহ্নই নেই। চ্যাঁ ভ্যাঁ করে রাতের নিস্তব্ধতা খান খান করছি। তাই দেখে দাদু বললেন, থাক, তোরা বড্ড দুষ্ট। আমার দাদু ভাই তোদের কাছে শোবে না, আমার বাঘ বুড়ো আমার কাছেই শোবে। এই বলে দাদু আমাকে কোলে করে নিজের শোয়ার ঘরে নিয়ে গিয়ে দিদার পাশে শুইয়ে দিলেন। দাদুর ওই আলিঙ্গনই শেষ আলিঙ্গন হতে পারে ভেবে আমার তখন বুক হালকা হয়ে এসেছে। ছোট্ট আমি বিছানায় পড়া মাত্র জাপটে ধরলাম দিদাকে। দিদা ততক্ষণে উঠে বসেছেন, আমায় জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে বাবা, কি হয়েছে? আমার সোনা দাদু ভাইকে কে বকেছে? কে মেরেছে? কে দিয়েছে গাল? আমার সোনা দাদু ভাই। কাঁদতে কাঁদতে আমি তখন কোনো কথার উত্তর দিতে পারছি না। দিদা বললেন, সোনা বাবা, আর কাঁদে না বাবা, আর কাঁদে না, তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় বিলি কেটে দিচ্ছি। সোনা বাবা, কাঁদে না বাবা, কাঁদে না। আমি দিদাকে জড়িয়ে ধরেই শুয়ে পড়লাম। দিদা আমার মাথায় হাত বুলোতে বুলোতে গান গাইতে শুরু করেছে। সোনা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? সোনা ঘুমোলো। আর সেই মায়াবী কণ্ঠের গান শুনতে শুনতে আমি কখন যেন ঘুমের দেশে তলিয়ে গেলাম। তখনও জানি না যে এই ঘুম পাড়ানি গান আর আমার কখনো শোনা হবে না। ওই আমার শেষবার দিদার আদর খাওয়া। যামিনীবাবু চুপ করে আছেন দেখে বললাম, তার মানে আপনার দিদারই? আজ্ঞে, ভুল ভেবেছিলাম। আমার দাদুর নয়, ক্যান্সার হয়েছিল আমার দিদার। তারপর তারপর কি হলো? তারপর যা হলো তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। সকালবেলা ঘুম ভাঙল একটা প্রচন্ড কান্নার শব্দে। ঘুম চোখেই বুঝতে পারলাম মা হাপুস নয়নে কাঁদছেন। বাবার গলা ভেসে এলো বারান্দার দিক থেকে। উঠে বসলাম বিছানায়। পাশে তখনও দিদা চোখ বুজে শুয়ে আছেন।
বেশ অবাকই হলাম আমি। জানলা দিয়ে ফ্যাট ফ্যাট করে দিনের আলো ঢুকছে, অথচ দিদা এখনো ঘুমোচ্ছেন কেন? ছোট থেকে দেখে আসছি হলতার বাড়িতে দিনের শুরু হয় অন্ধকার থাকতেই। ভোরবেলায় উঠে উঠোন ঝাড় দেওয়া, বাসি জামা কাপড় কাচাকাচি করা, ফুল তোলা দিদার বহু বছরের অভ্যাস। তাহলে আজ সেই অভ্যাসের অন্যথা হলো কেন? আজ এত বেলা হয়ে যাওয়া সত্ত্বেও দিদা কেন ওঠেননি? ওর হাতটা ধরে টান দিলাম। দিদুন, ও দিদুন, কত বেলা হয়েছে, ওঠো না গো। দেখো না মা কেমন কাঁদছে। মার কি হয়েছে দিদুন? ও দিদুন। দিদার কিন্তু ঘুম ভাঙল না। তার হাতটা ছেড়ে দিতেই শক্ত কাঠের মতন বিছানার গোলাপি ফুল পাতা আঁকা চাদরে থপ করে পড়ে গেল। দাদু বিছানার পাশেই একটা মোড়ায় বসে আছেন। ওর মুখটা দুই হাতের মধ্যে আড়াল করা, শরীরটা মৃদু কাঁপছে। হয়তো কাঁদছেন। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারলাম না। চোখ ডলতে ডলতে খাট থেকে নেমে এলাম। দাদুর সামনে গিয়ে বললাম, দাদুন, ও দাদুন, কি হয়েছে গো? তুমি এরকম করে কাঁদছো কেন? ও দাদুন, বলো না কি হয়েছে। না, দাদুও কোনো জবাব দিলেন না। শুধু হাত দুটো সরাতেই ওর জলে ভরা চোখ দুটো দেখতে পেলাম। এক অসম্ভব বিষণ্ণতা, একটা মন কেমন করা চাহনি ছিল সেই দুই করুণ চোখে। আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। তখন ছোট ছিলাম তাই বুঝতে পারিনি। এখন মনে হয় একটা দম চাপা কান্না দলা পাকিয়ে উঠেছিল গলার কাছে। আমার গলা শুনে বাবা বারান্দা থেকে ঢুকে এলেন ঘরের ভিতরে। আমাকে কোলে তুলে নিয়ে বললেন, কি হয়েছে? কি জিজ্ঞাসা করছো তুমি দাদুনকে? দেখলাম একমাত্র বাবার চোখেই জল নেই। মুখটা থমথমে হলেও মা বা দাদুনের মতো সেই চোখে সব হারানোর যন্ত্রণা ব্যক্ত হচ্ছে না। চিন্তিত স্বরে বললাম, কি হয়েছে বাবা? মা এরকম করে কাঁদছে কেন? দাদুনি বা কোনো জবাব দিচ্ছ না কেন? আর দিদুন এত বেলা অবধি শুয়ে আছে যে, দিদুনের কি হয়েছে বাবা? দিদুনের কি হয়েছে? বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ও কিছু না, দিদুনের একটু শরীর খারাপ হয়েছে তো, তাই ঘুমাচ্ছে। আর দাদুন কাঁদছে কই? ওই তো দাদুনের চোখে জল। দূর বোকা, ও তো বাগানে কাজ করতে গিয়ে দাদুনের চোখে কি একটা ময়লা পড়েছে, তাই জল বেরোচ্ছে। দাদুন কাঁদছে নাকি? পাগল একটা। চলো চলো, হাত মুখ ধুয়ে নেবে, চলো চলো। আমার কথা তুড়ি মেরে উড়িয়ে দেন বাবা। এদিকে আমিও নাছোড়বান্দা, বললাম, তাহলে মাই বা কাঁদছে কেন? হ্যাঁ? এবার যেন বাবা খানিকটা হকচকিয়ে গেলেন। প্রথমে কিছুক্ষণ কোনো জবাব খুঁজে পেলেন না তিনি। শেষে একটা গ্রহণযোগ্য উত্তর নিজের মনে মনে সাজিয়ে নিয়ে ঈষৎ আমতা আমতা করে বললেন, আরে মা ব্যথা পেয়েছে, তাই তো কাঁদছে। মায়ের ব্যথা পাওয়ার দুঃসংবাদে আমি আরো খানিকটা ঘাবড়ে গেলাম। বললাম, আমি মার কাছে যাব। বাবার কোলের মধ্যে ছটফট করতে লাগলাম নিচে নামার জন্য। সেটা বুঝতে পেরে বাবা আমায় কোল থেকে নামিয়ে দিলেন। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়ালাম। মায়ের তখন আলুথালু দশা। কাঁদতে কাঁদতে তার চোখ ফুলে গেছে, গায়ের কাপড় খুলে পড়ছে। ওই কনকনে ঠান্ডায় গায়ের চাদরটাও খসে পড়েছে। আমি জিজ্ঞাসা করলাম, মা, তোমার কোথায় লেগেছে গো? বলো আমায়, তোমার কোথায় লেগেছে? মা কোনো জবাব না দিয়ে ক্রমশ কেঁদে চলেছেন। না, হাউ হাউ করে কান্না বন্ধ হয়ে গেছে ততক্ষণে, কিন্তু ওর দু চোখ বেয়ে ঝরে পড়ছে অবিরাম বাড়িধারা। আমি আবার জিজ্ঞাসা করলাম,
ও মা, কাঁদছো কেন মা? কোথায় ব্যথা লেগেছে আমায় বলো না, বলো আমায়। বাবা এগিয়ে এলেন, আমার মাথায় হাত রেখে বললেন, ওই তো বাঁ পায়। আমি মার বাঁ পাটা দেখলাম, সেখানে কোনো আঘাতের চিহ্ন নেই। তাই আবার প্রশ্ন করলাম, কই কই কোথায়? কি করে লাগলো? বাথরুম থেকে বেরোনোর সময় ঘুম চোখে দেওয়ালে ঠুকে গেছে পাটা। খুব লেগেছে না মা? দাঁড়াও দাঁড়াও, আমি দিদুনকে ডাকি। দিদুন উঠে তোমায় ওষুধ দিয়ে দেবে খন, ঠিক আছে? এইবার যেন বিস্ফোরণ হলো। মা তেলে বেগুনে জ্বলে উঠলেন, চিৎকার করে বললেন, তোমার বেশি প্রশ্ন না? বাঁদর ছেলে কোথাকার, বেয়াদব! খালি প্রশ্ন, খালি প্রশ্ন। শুনছো না দিদুন ঘুমোচ্ছে? কেন ডাকবে দিদুনকে? কেন ডাকবে? আমি মার এই রেগে যাওয়ার, এই অদ্ভুত আচরণের কোনো কারণ বুঝতে পারলাম না। হকচকিয়ে গিয়ে আবার ভ্যাঁ করে কেঁদে ফেললাম আমি। দাদু ছুটে এলেন, গম্ভীর গলায় মাকে বললেন, কি করছিসটা কি? ও ছোট মানুষ, ও কি করে বুঝবে কি হয়েছে? না দাদু ভাই, তুমি চলো আমার সঙ্গে, তুই চলো। এই বলে আমাকে কোলে তুলে নিয়ে দোতলার ঘরে যেতে যেতে ফিরে তাকালেন তিনি। বাবার উদ্দেশ্যে বললেন, অজয়, তুমি একটু পাড়া প্রতিবেশীদের খবর দাও। তোমার শাশুড়ি মার শেষ যাত্রার বন্দোবস্ত করো। আমি উপরের ঘরেই আছি, প্রয়োজন হলে ডেকো। এই বলে আমাকে নিয়ে উপরের ঘরে চলে এলেন দাদু। তারপর পাড়া প্রতিবেশীদের ডেকে যথা নিয়মে দিদাকে শেষ যাত্রার জন্য তৈরি করা হলো। ওর সবচেয়ে পছন্দের শাড়িটা পরিয়ে, মাথায় মোটা করে সিঁদুর দিয়ে, পায়ে আলতা মাখিয়ে সুন্দরী সধবার বেশে সাজিয়ে তোলা হলো দিদার দেহটাকে। আমার মনের মধ্যে তখন অজস্র প্রশ্ন মাছের মতো ঝাঁক বেঁধে আসছে, কিন্তু আবার মায়ের বকা খাওয়ার ভয়ে কাউকে সেসব বলতে পারছি না। দাদু আমায় কোলে করে দিদার পাশে নিয়ে গিয়ে দাঁড় করালেন। ততক্ষণে তিনি জমে পাথর হয়ে গেছেন, আর কোনো কান্নার বেগ আসছে না ওর মধ্যে। একটা সতেজ অভিজ্ঞ প্রাণ যেন নিজেকে একটা শক্ত শামুকের খোলসের মধ্যে গুটিয়ে নিয়েছে। মা চোখ মুছতে মুছতে, নাক টানতে টানতে এসে বললেন, বাবু যাও যাও, দিদুনকে প্রণাম করো, ওর আশীর্বাদ নাও শেষবারের মতন। বলো, দিদুন আমাকে আশীর্বাদ করো, আমি যেন বড় মানুষ হতে পারি, অনেক লেখাপড়া শিখতে পারি, যেন সকলের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারি। যাও। আরও একবার কান্নার রোল উঠল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা একত্রিত হয়েছিলেন, সকলে একসাথে বলহরি হরিবোল, বলহরি হরিবোল বলতে বলতে দিদার মরদেহ নিয়ে রওনা দিলেন গ্রামের শ্মশানের দিকে। বাড়িতে রয়ে গেলাম আমি আর দাদু। দুপুর গড়িয়ে গেছে, শীতের বেলা, তাই দিনের আলোটাও মরে এসেছে তাড়াতাড়ি। নিচের ঘরেই শুয়েছিলাম দাদুর সাথে। শুয়ে শুয়ে জানলার খোলা পাল্লার বাইরের পৃথিবীটা দেখছিলাম। একসময় আর ভালো লাগলো না। পাশ ফিরে দেখি শুয়ে থাকতে থাকতে দাদু কখন যেন ঘুমিয়ে পড়েছেন। দুপুরে বিশেষ খাওয়া হয়নি, খিদে খিদে পাচ্ছিল, তাই বিছানা থেকে উঠে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। বাবা মা তখনও শ্মশান থেকে ফেরেননি। শীতের দুপুরে এই শোকস্তব্ধ বাড়িটাতে যেন শ্মশান ভূমির নিস্তব্ধতা বিরাজ করছে। তখনকার দিনে তো আর ফ্রিজ জাতীয় কিছু ছিল না, তাই দিদা যেখানে নাড়ু, মোয়া এইসব বানিয়ে রাখতেন, সেই দিকে এগিয়ে গেলাম। তারের জাল দেওয়া মিটকেসটা আমার নাগালের মধ্যেই। তার মাথায় বেশ কয়েকটা টিনের কৌটো রাখা আছে, ওর মধ্যেই নানান শুকনো খাবার গুছিয়ে রাখতেন দিদা। তিনি জানতেন
আমি এসব খেতে ভীষণ ভালোবাসি। কাজেই আমি ফলতার বাড়িতে গেলেই দিদা সেই সব বের করে আমাকে দিতেন। একটা হরলিক্সের টিনের কৌটো নামিয়ে ঢাকনাটা খুলতেই চোখে পড়ল তার ভিতরে থরে থরে সাজানো রয়েছে মুড়ির মোয়া। তার থেকে দুটো তুলে নিয়ে কৌটোটাকে আবার যথাস্থানে তুলে রেখে বেরিয়ে এলাম রান্নাঘর থেকে। হাতের একটা মোয়ায় কামড় দিতে দিতে পা বাড়ালাম ছাদের দিকে। গুড় আর মুড়ির মেলবন্ধনে একটা মিষ্টি স্বাদ ছড়িয়ে পড়ছিল আমার মুখের ভিতরে। হাতটা চাটতে চাটতে উঠছিলাম সিঁড়ি বেয়ে। গ্রামের বাড়ি, সিঁড়িগুলো অত চওড়া নয়। কোনো রকমে একজন প্রাপ্তবয়স্ক মানুষ একা ওঠানামা করতে পারে, দুজন একসাথে পারবে না। মুড়ির মোয়ার আঠায় হাতটা চিটচিট করছিল, তাই মন ছিল সেদিকেই। চেটেও কাজ হচ্ছে না দেখে পলেস্তরা খসা দেওয়ালে হাতটা মুছতে গিয়েই আমার দমটা হঠাৎ বন্ধ হয়ে গেল। ততক্ষণে আমি ছাদের কাছাকাছি উঠে এসেছি। হঠাৎ মনে হলো যেন সিঁড়ির শেষ ধাপে শাড়ি পরে কেউ একজন দাঁড়িয়ে আছে। শাড়ির রংটা ভীষণ চেনা। একটু আগে দিদাকে ঠিক অমন রঙা একটা শাড়ি পরিয়েই শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। চমকে তাকালাম সেদিকে, কিন্তু কই, কোথাও কেউ নেই তো। ভালো করে একবার পিছনে একতলায় যে ঘরে দাদু শুয়ে ঘুমোচ্ছেন সেদিকে ফিরে তাকালাম। গাটা কেমন ছমছম করছে। একবার ভাবলাম নিচে নেমে যাই, আবার দাদুর পাশে গিয়ে শুয়ে পড়ি। এতক্ষণ যেমন শুয়েছিলাম আর কি। পরক্ষণেই মনে হলো, থুত, কি দেখতে কি দেখেছি। তার থেকে ছাদে গিয়ে ঘুড়ির লড়াই দেখি গিয়ে। না, আমি তখনও ঘুড়ি ওড়াতে পারতাম না। তবে চিত্তরঞ্জনে আমাদের বাড়ির কাছেই একটি দাদা থাকত, সে আমাকে ঘুড়ি ওড়াতে শেখাতো। ও যখন ঘুড়ি ওড়াতো তখন আমি মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে থাকতাম। কি সুন্দর সেই ঘুড়ি মেঘেদের দেশে উড়ে যাচ্ছে। পেটকাঠি, বগ্গা, চাঁদিয়ালের দল একে অপরের সাথে ঠোকাঠুকি করত, প্যাঁচ লড়ত। তারপর যখন সেই ঘুড়ি কেটে যেত তখন আমি ছুটে গিয়ে সেই ঘুড়ি কুড়িয়ে আনতাম। ফলতায় এলে বিকেলের দিকে ছাদে দাঁড়িয়ে আমি সেই রকম ঘুড়ির লড়াই দেখতাম। পায়ে পায়ে উঠে গেলাম ছাদে। শীতের বেলা, আলো মরে এসেছে, তবুও মেঘহীন এক আকাশ, ঘুড়ির মেলা। হাঁ করে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুড়ির লড়াই দেখছি আর কড়মড় করে মুড়ির মোয়া চিবোচ্ছি। এমন সময় হঠাৎ মনে হলো কি যেন বাঘু বুড়ো বলে ডাকলো। বাঘু বুড়ো। এই গলা আমার অচেনা নয়। ছোট থেকে এই গলা আমার ভীষণ প্রিয়, আর তার তৈরি করা মুড়ির মোয়াই এখন আমি খাচ্ছি। এ তো দিদার গলা। চমকে পিছন ফিরে তাকালাম আমি, আর তখনই হলো এক বিপত্তি। ঘুড়ির লড়াই দেখতে দেখতে কখন যে ন্যাড়া ছাদের একেবারে কিনারায় একটা পলকা কার্নিশের মতো জায়গায় চলে এসেছিলাম তা টের পাইনি। আচমকা পিছন ফিরে তাকাতে গিয়েই পাটা গেল মুচকে, আর শরীরের ভারসাম্য ধরে রাখতে না পেরে সোজা গড়িয়ে পড়লাম ছাদ থেকে। আমার গলা দিয়ে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এসেছিল খালি। তারপর আর কিছু মনে নেই। তারপর খুব চোট পেয়েছিলেন নিশ্চয়ই? তা পেয়েছিলাম ঠিকই, কিন্তু ওই পড়ে যাওয়ার ফলেই প্রাণে বেঁচে গিয়েছিলাম। মানে আপনি ছাদ থেকে পড়ে যাওয়ার জন্য প্রাণে বাঁচলেন কিভাবে? ঠিক বুঝলাম না। আমি যেভাবে গড়িয়ে পড়েছিলাম তাতে ভয়ের চোটে অজ্ঞান হয়ে যায় ঠিকই, কিন্তু পড়েছিলাম একটা খড়ের গাদার উপর, ফলে হাত পা ভাঙেনি, বিশেষ চোট আঘাতও আসেনি। কিন্তু আমি যদি আর কিছুক্ষণ ওই কার্নিশের মতন জায়গাটায় থাকতাম তাহলে বিপদ হতে পারত। কেন বিপদ হতে পারতো? কেন? গ্রামগঞ্জের পুরনো দিনের ঘরবাড়ি মশাই, ওই জায়গাটার নিচে কোনো পিলার বা ওই জাতীয় কিছুর সাপোর্টও ছিল না। কাজেই
ছাদের ওই জায়গাটা নড়বড়ে হয়েছিল। আমি সেটা জানতাম না। পরে শুনেছিলাম আমি পড়ে যাওয়ার প্রায় সাথে সাথেই ওই কার্নিশটা ভেঙে পড়ে, আর তার তলায় মানে ওই খড়ের গাদার পাশেই ছিল পুরনো লোহা লক্করের ডাঁই। একে তো কার্নিশ সমেত পড়লে সেসবের আঘাতেই চোট আসত, তার উপর ওই জং ধরা লোহা লক্করেও হাত পা এমনকি মাথা ফোঁড়ো ফোঁড় হয়ে যেতে পারত। দাদু সেই কার্নিশ ভেঙে পড়ার শব্দেই ধড়ফড় করে জেগে ওঠেন। তিনিই আমায় কোলে করে বাড়িতে নিয়ে এসে শোয়ান, চোখে মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফেরান এবং পাড়ার ডাক্তারকে ডেকে একটা প্রাইমারি চেক আপও করান। সেই ডাক্তারই অভয় দেন যে আমার হাড়গোড় ভাঙেনি। দেখুন, দিদার ডাকটা বা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ওর প্রেজেন্স ফিল করাটা তো একটা ইলিউশন, তাছাড়া আর কিছুই নয়। এর মধ্যে আপনি ভূত প্রেত কোথা থেকে তুলে আনলেন? তাই বেশ, তাহলে বাকিটা শুনুন। এ তো গেল সবে কলির সন্ধে। আপনার ওই প্রেজেন্স ফিল করার সূত্রপাত বলতে পারেন। তো অমন দুর্ঘটনার হাত থেকে কোনো রকমে বেঁচে গেলাম সেবার। আত্মীয় স্বজন, এমনকি মা বাবা কিংবা দাদুর কাছেও দিদার সেই ডাক্তার কথা বলিনি আমি, পাছে সবাই আমায় বকে। তাই একই বাড়িতে একটা বিপদ ঘটে গেছে, তারপর আমি আবার আরেকটা কাণ্ড ঘটাতে বসেছিলাম। কাজেই কেউ আর আমায় চোখের আড়াল করতে চায় না। দিদার শ্রাদ্ধ শান্তি না হওয়া পর্যন্ত বাকি কটা দিন রীতিমতো নজরবন্দি অবস্থায় কাটালাম। হয় দাদু, নয় বাবা, আর নয়তো মা সারাক্ষণ আমাকে আগলে বসে থাকলেন। আমি কিছু না বললেও ওরা সম্ভবত অস্বাভাবিক কিছু আঁচ করেছিলেন, কিংবা নেহাতি সাবধানতা অবলম্বন হতে পারে। অবশেষে দিদার পারলৌকিক ক্রিয়াকর্ম মিটতেই বাবা আমাকে আর মাকে নিয়ে চিত্তরঞ্জন ফেরার তোড়জোড় আরম্ভ করলেন। ওর চাকরি, অফিসে সবার কতদিনই বা বন্ধ রাখা যায়। এবারে ফেরার সময় হয়েছে। মা কান্নাকাটি জুড়লেন। দাদুকে ও বাড়িতে একা রেখে তিনি কিছুতেই আসবেন না। জোরাজুরি শুরু করলেন আমাদের সাথে চিত্তরঞ্জনে এসে থাকার জন্য। কিন্তু দাদুও নাছোড়বান্দা। দিদার স্মৃতি বিজড়িত ওই বাড়ি ছেড়ে তিনি কিছুতেই অন্যত্র যাবেন না। মায়ের সমস্ত অনুরোধ উপরোধ পায়ে ঠেলে উনি কেবল একটাই কথা বললেন, দেখ রমা, আমার আর কদিন। তোর মা চলে গিয়ে আমাকে তো প্রায় অর্ধেক করেই রেখে গেল। এখন এই জীবনের শেষ কটা দিন আর এই পুরোটাকে টানাটানি নাই বা করলি, আমি কোথাও যাব না। মা শেষ অস্ত্র ছাড়লেন। কিন্তু বাবা, তোমায় এখানে কে দেখবে, কে খেয়াল রাখবে তোমার? আমার আবার খেয়াল? দুটো ভাতে ভাত ফুটিয়ে নেওয়া বই তো কিছু নয়, ও আমি নিজেই পারবো। আর তাছাড়া এটা তো শহর নয়, এ হলো গ্রাম। এখানে মানুষ মানুষের পাশে থাকতে সংকোচ করে না। তেমন কোনো অসুবিধে হলে পাড়া প্রতিবেশীদের ডাকবো ক্ষণ, আর তাতেও সুরাহা না হলে খবর দেব, তখন আসিস ক্ষণ। যাকে সে তখনকার ব্যাপার, তখন ভাবা যাবে ক্ষণ। ব্যাস, এই বিষয়ে আর কথা এগোলো না। আমরা দাদুকে ফলতায় একা রেখেই চিত্তরঞ্জনের বাড়িতে ফিরে এলাম। জানেন, এরপর প্রায় আমি সেই দিদার সাথে কাটানো শেষ রাতে দিদার মুখে শোনা সেই ঘুম পাড়ানি গানটা শুনেছি। আর এমন সময় শুনেছি যখন আমার উপর কোনো বিপদ নেমে আসতো। মনে হতো দিদা যেন আমার আশেপাশেই রয়েছেন। আমি তাঁর আঁচলের গন্ধ পেতাম, তাঁর চুড়ির রিন রিন শব্দ যেন আমার কানে বাজত। মনে হতো এই বুঝি সেদিন বিকেলে ফলতার বাড়ির ছাদের মতো আবার উনি আমায় বাঘু বুড়ো বলে ডেকে উঠবেন। আর এমন ঘটনা ঘটলেই আমি কেমন যেন বিহ্বল হয়ে পড়তাম। কিংকর্তব্য বিমূঢ় হয়ে এমন কিছু ঘটিয়ে ফেলতাম যা সেই মুহূর্তে আমার কথা ছিল না। তার ফলে হতো কি, আমি কোনো না কোনো বিপদের হাত থেকে একটুর জন্য রেহাই পেয়ে যেতাম। এই যেমন সেবার
চিত্তরঞ্জনের সেই স্কুলে তখন বার্ষিক পরীক্ষা চলছে। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে সেবার। আবহাওয়া দপ্তর বলেছে গভীর নিম্নচাপ হয়েছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। ক্রমাগত বৃষ্টির চোটে রাস্তাঘাটে গোড়ালি অবধি জল জমে গেছে। এদিকে বার্ষিক পরীক্ষার ডেট আগে থেকেই নির্ধারিত। একান্ত এদিক ওদিক না হলে তা পরিবর্তনের কোনো সুযোগ নেই। সেদিন সম্ভবত পরীক্ষার তৃতীয় দিন। ভূগোলের সমস্ত পড়া শেষবারের মতো দেখে নেওয়ার জন্য বইয়ে চোখ বুলোচ্ছি, আর মা ভাতের থালা থেকে গ্রাস করে করে আমাকে খাইয়ে দিচ্ছেন। সব সামলে ব্যাগ গুছিয়ে ছাতা নিয়ে মাকে প্রণাম করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি। বাড়ি থেকে আমাদের স্কুল বেশি দূর নয়, কাজেই মা বাবা আবার আমাকে সেখানে ছাড়তে যাওয়ার প্রয়োজন ছিল না, নিজে নিজেই যেতাম। পথে পরিচিত কোনো কাকু জেঠুর চোখে পড়লে ওরা নিজেদের সাইকেলে করে নামিয়ে দিতেন। তো সেদিন এমন আকাশ ভাঙা বৃষ্টি হচ্ছে যে রাস্তায় একটাও লোক নেই। কড়কড় করে বাজ পড়ছে মাঝে মধ্যেই। জলে ভরা মেঘের কারসাজিতে চারপাশ দিনের বেলাতেও প্রায় অন্ধকার হয়ে আছে। ছাতা নিয়ে চলতে চলতে দূর থেকে দেখলাম মূল রাস্তায় ওঠার বেশ খানিকটা জায়গায় বেশ অনেকটা জল জমে আছে। আর ঠিক সেই সময় শুনতে পেলাম পিছন থেকে সেই পরিচিত কণ্ঠস্বর। সোনা ঘুমোলো, পাড়া ঝুরোলো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। দিদা মারা গেছেন প্রায় মাস 6 আগে। একটু একটু করে দিদার শোক ভুলেই এসেছি। এমন সময় আবার সেই স্বর শুনে চমকে উঠলাম। থমকে দাঁড়ালাম আমি। পিছন ফিরে দেখতে যাব, এমন সময় কাছেই কোথাও প্রচন্ড শব্দ হলো। মনে হলো যেন কাছাকাছি কোথাও বিস্ফোরণ হয়েছে। পিছন ফিরে দেখা হলো না। বিস্ফোরণের শব্দ অনুসরণ করে দেখলাম একটা ছোট লরি, এখন যাকে ম্যাটাডোর বলে, খানিকটা সেই রকম একটা মাল বোঝাই গাড়ি এসে ধাক্কা মেরেছে আমার থেকে হাত দুয়েক দূরের রেলওয়ের একটা দেওয়ালে। প্রচন্ড আঘাতে দেওয়াল এবং গাড়ির সামনের অংশ দুটোই ভেঙে চুরে একে অন্যের সাথে মিলে মিশে গেছে। মূল সড়কে ওঠার আগের ওই গর্তে পড়েই বোধহয় গাড়িটা ভারসাম্য হারায়। আমি ভেবে শিউরে উঠি যে দিদার কণ্ঠস্বরের ওই গান শুনে থমকে না দাঁড়িয়ে আর কয়েক পা এগোলেই হয়তো ওই গাড়িটা দেওয়ালের বদলে আমাকেই এসে ধাক্কা মারত। মাজা ভেঙে আমায় থেঁতলে দিত রেলওয়ের ওই দেওয়ালে। কথা থামিয়ে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, এবারেও ইলিউশন বলবেন নাকি কোইন্সিডেন্স? আমি উত্তর দিতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই উনি বললেন, এবার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা শুনুন, তারপরেই না হয় আপনার জাজমেন্ট দেবেন। আমি কিছু না বলে চুপ করে শুনতে লাগলাম। আমার ওই সহযাত্রীর কথা অনুসারে শেষ ঘটনার কথা উনি বলে চললেন। এই ঘটনার অনেক পরে, ততদিনে আরো বছর 2 কেটে গেছে, দিদার সেই স্বর আর শুনতে পাইনি আমি। নতুন ক্লাস শুরু হয়ে সবে গরমের ছুটি পড়েছে। এমন এক ছুটির দিনের বিকেলের ঘটনা। আমাদের চিত্তরঞ্জনের বাড়ির কাছেই একটা মাঠ ছিল। এলাকার লোক বলতো রেলের মাঠ। চতুর্দিকে কাঁটা ঝোপ আর ছোট ছোট নালা। এক পাশে সোজা চলে গেছে রেল লাইন, আর এক পাশে রেলের কর্মচারীদের কোয়ার্টার। আমরা বন্ধুরা মিলে সেখানে প্রায়ই খেলাধুলা করতাম। কোনোদিন ক্রিকেট, কোনোদিন ফুটবল, তো কোনোদিন খো খো কিংবা ধরাধরি। গরমের ছুটি পড়তে বাবা আমাকে একটা নতুন ক্রিকেট ব্যাট কিনে দিয়েছিলেন। কাজেই সেই ব্যাট নিয়েই সেদিন ওই মাঠে আমরা মজা করে ক্রিকেট খেলছি। খেলতে খেলতে কখন যে চারপাশে আলো মরে এসেছে তা কেউই খেয়াল করিনি। তখন তো আর মোবাইল ছিল না যে মা বাবারা ফোন করে ডাকবে। দেরি করে বাড়ি ফিরলে পড়তো আড়ং ধোলাই। তো আমি ব্যাট করছি, এমন সময় একটা লোপ্পা বলে মেরেছি টাঙিয়ে 6।
বল মাঠের সীমানা অতিক্রম করে রেল লাইন টপকে চলে গেছে লাইনের অন্য পারে। আমাদের বন্ধুদের রীতি ছিল, যে বল মেরে সীমানার বাইরে পাঠাবে সেই আনতে যাবে। আমি শট মেরেছি, কাজেই ব্যাট নিয়ে চললাম বনবাদার হাটকে সেই বল খুঁজে আনতে। আলো মরে গিয়ে আধার হয়ে আসছে চারপাশ। রেলের পোস্টের হলদে আলো জ্বলে উঠেছে, কিন্তু সেটাও কাছে নয়, বরং বেশ খানিকটা দূরেই বলা চলে। চোর কাঁটার জঙ্গল হাতড়ে অবশেষে যখন বলটা পেলাম, ততক্ষণে আলো আরো বেশ খানিকটা নেই হয়ে গেছে। পিছন ফিরে দেখলাম মাঠের যতটা সেখান থেকে দেখা যাচ্ছে তাতে বন্ধুদের কারোর টিকি নেই আশেপাশে। মনে মনে ভাবলাম, বল খুঁজতে গিয়ে কি বেশি দেরি হয়ে গেল? অপেক্ষা করতে করতে সবাই কি বাড়ি চলে গেল? ব্যাট আমার, বল আমার, তাই হয়তো বাকিরা ভেবেছে যে বল খুঁজে আমি ঘুর পথে বাড়ি ফিরে গেছি। আশ্চর্য নয়। যাই হোক, সেই বল পকেটে পুরে ব্যাগটা গদার মতো কাঁধে ফেলে সবে লাইন টপকাতে যাব, এমন সময় আবার সেই ডাক, বাঘু বুড়ো, এই বাঘু বুড়ো। হকচকিয়ে উঠে রেল লাইনের খোয়ায় পা মুচকে উল্টে পড়লাম। একটা শক্ত পাথরে মাথাটা গেল ঠুকে। প্রচন্ড যন্ত্রণায় কুঁকিয়ে উঠলাম আমি। চোখের সামনেটা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসতে লাগলো, আর জ্ঞান হারানোর আগেই দেখলাম একটা এক্সপ্রেস ট্রেন হুশ করে বেরিয়ে যাচ্ছে আমার মাথার পাশ দিয়ে। আর একটু হলেই ব্যাস, তারপর আমার আর কিছু মনে নেই। অবশ্য তারপর থেকে আর দিদার দেখা পাইনি বা তাঁর স্বর শুনিনি কোনোদিন। যামিনীবাবু তার গল্প শেষ করলেন। আমি খানিকক্ষণ কিছু বললাম না, কোনো জাজমেন্ট দিতে মন চাইল না। তারপর রেলের ঘটাং ঘটাং শব্দ ছাপিয়ে বলে উঠলাম, দেখুন, সত্যি মিথ্যে জানি না, তবে আপনি যেভাবে গল্পটা বললেন তাতে এটুকু পরিষ্কার যে গল্প বলিয়ে হিসাবে আপনাকে ভরসা করতে কোনো প্রডিউসারেরই বিশেষ বেগ পেতে হবে না। আপনি বেকার কিন্তু কিন্তু করছেন। কিন্তু সেই গল্পটা আর কোনো দিন আমার বলা হবে না। কিন্তু কেন? আরো 1 ঘন্টা আমাদের ট্রেন দাঁড়াবে না, অথচ একটু আগেই আমি আমার কামরায় দিদার স্বর শুনেছি। বহু বছর বাদে সেই স্বর শুনে আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যেতে বসেছিল। আমি বেশ বুঝতে পারছি একটা ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে, কিন্তু তার থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। আমি আপনার গল্প এমনি বিশ্বাস করেছি, তার জন্য ভয় দেখাতে হবে না মশাই। আমি মানছি অনেক সময় প্রিয়জন হারালে এরকম বুঝতে পারছি। আমার কথা শেষ করতে না দিয়েই ভদ্রলোক বলে উঠলেন, আমি ভয় দেখাচ্ছি না, ইয়ার কেউ মারছি না, বরং ভয় পাচ্ছি, ভীষণ ভয়। মারাত্মক এক বিপদ আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। ওই শুনুন। কান পেতে শুনলাম, এক বৃদ্ধার কণ্ঠস্বর সত্যি শোনা যাচ্ছে। সেটা শুনতে শুনতে আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। বৃদ্ধা সুর করে বলছেন, সোনা ঘুমলো, পাড়া জুড়লো, মুরগি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। বুঝলাম সেই অজানা অতিথির সাথে আমিও জড়িয়ে পড়েছি এক সমূহ বিপদের জালে, যার থেকে নিস্তার নেই। ট্রেন ছুটে চলেছে সেই বিপদের কেন্দ্র লক্ষ্য করে, আর তার ভিতরে একটা ফার্স্ট এসি কামরায় বসে আছি আমি, যামিনীবাবু আর সেই রাতের অতিথি। পরের দিন সকালে সারা দেশের সমস্ত খবরের কাগজে ফলাও করে বেরোলো খবরটা, 2210 আপ সাউথ সেন্ট্রাল এক্সপ্রেস রত্নাগিরি স্টেশন থেকে
মাত্র 50 কিলোমিটার দূরে এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। দুর্ঘটনায় অন্তত 250-রও বেশি লোক মৃত ও শতাধিক আহত হয়েছেন। রেলমন্ত্রী মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নিজে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বিশেষজ্ঞদের মতে রেল লাইনে ফাটলের কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হ্যাঁ, আজ আমিও ভূতে বিশ্বাস করি। বিশ্বাস না করলে কি আর ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর আগের গল্পটা আপনাদের শোনাতে পারতাম? যামিনীর দিদা হয়তো আমাদের সাবধান করেছিলেন, কিন্তু নিয়তি সে যে আরো শক্তিশালী। এতক্ষণ শুনছিলেন অনির্বাণ ভট্টাচার্যের লেখা গল্প মাঝ রাতের অতিথি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন frequencylife5@gmail.com এই ঠিকানায়, এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন Haunted 100